তাকে তো হিন্দু হিসাবে গ্রেফতার করা হয় নাই, রাষ্ট্রদ্রোহী একটা মামলাতেই তাকে গ্রেফতার করা হয়েছে। এই গ্রেফতারের প্রতিবাদে যেইভাবে করে তাণ্ডব চট্টগ্রাম শহরের আদালতে চালিয়েছে, যার কারণে একজন বিজ্ঞ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ যেভাবে হত্যা করেছে, আজকে সারা বাংলাদেশ আমরা চিন্তিত। এবং এই তাণ্ডবটা চট্টগ্রাম আদালতে চালিয়েছে, আজকে প্রায় সেই দিন থেকে 25 তারিখ থেকে শুরু করে আমাদের সম্মানিত উপদেষ্টা মহোদয় প্রতিদিন এক এক করে সবাই যাচ্ছেন, আমরাও তাদের সাথে মত বিনিময় করছি। এই জন্য এখন শুধু পার্বত্য চট্টগ্রাম নয়, আমাদের পুরো চট্টগ্রাম নিয়ে বন্দর সহ বিশাল একটি হুমকির মুখে আমরা পড়েছি। পার্বত্য চট্টগ্রামের ব্যাপারে আমি দীর্ঘ প্রায় 1991 সাল থেকে আমাদের তৎকালীন বিএনপি সরকারের আমলে সম্মানিত কর্নেল অলি শেখ মাননীয় যোগাযোগ মন্ত্রী ছিলেন। আপনারা তো জানেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পার্বত্য চট্টগ্রামকে যদি একটি বিশেষভাবে পরিকল্পনা না নিতেন, তাহলে আমার মনে হয় আমরা এখন আর পার্বত্য চট্টগ্রাম নিয়ে কথা বলারও কোনো সুযোগ হতো না। আমি আজকে পার্বত্য চট্টগ্রামের বিশেষ করে 91 থেকে 2007 সাল পর্যন্ত দুইবার সরকারের আমলে প্রায় আমরা 18 বারের অধিক আমরা এই সমস্যার সমাধানের জন্য বৈঠক করেছি। 1993 সালে সন্তুলার মা খাগড়াছড়ির সার্কিট হাউসে আলোচনা ভঙ্গ করে রাগ করে চলে গিয়েছিলেন। শেষ পর্যন্ত আমাকে দিয়ে সন্তুলার মাকে হেলিকপ্টারে করে ত্রিপুরার বর্ডারের কাছাকাছি ওখান থেকে ওনাকে আবার খাগড়াছড়িতে নিয়ে এসে আলোচনা শুরু করেছিলাম। আজকে 97 সালের চুক্তি হয়েছে, আর আপনারা বৈষম্যের কথা বলেছে। আসলে এখন তো টোটাল পার্বত্য চট্টগ্রাম নিয়ে আমরা জাতীয়ভাবে যদি চিন্তা না করি, তাহলে পার্বত্য চট্টগ্রাম এবং চট্টগ্রাম বিশেষ করে 36 জুলাই মানে 5ই অগাস্টের পরিবর্তনের পর আমাদের পার্শ্ববর্তী দেশ, ওনাদের সাথে আমাদের অনেক চুক্তি হয়েছে। 18 বছরে পানি চুক্তি হয়েছে, বিদ্যুৎ চুক্তি হয়েছে, বাণিজ্য চুক্তি হয়েছে। ত্রিপুরার সাথে আমাদের বিশেষ করে ব্যবসা নিয়ে যে চুক্তিগুলো হয়েছে, আপনারা এখানে যারা বসে রয়েছেন হয়তো ইয়াকুব আলী চৌধুরী ভাই জানতে পারেন, আজকে প্রায় 100 দিনের 4 মাসের কাছাকাছি হলো আমি সম্মানিত উপদেষ্টা মহোদয় যারা আছেন তাদের সবার সাথে সেদিন পরশু সার্কিট হাউসে ভূমি মন্ত্রণালয়ের বৈঠক হয়েছে, সেখানেও বলেছি আপনাদের ভূমি ব্যবস্থার ব্যাপারে। এমনকি চট্টগ্রামের ভূমি ব্যবস্থাও তো এখন যে অবস্থায় আছে, পার্বত্য চট্টগ্রামের ভূমি ব্যবস্থা সহ আসলে আমাদের পার্শ্ববর্তী দেশ, আমরা তো তাদের সাথে বন্ধুত্ব রেখেই চলতে চাই। আমরা শুধুমাত্র মাতব্বরিটা বাবুগিরিটা আমরা মানতে পারছি না। 18 বছরে আপনারা যারা ক্ষমতায় ছিলেন যে চুক্তিগুলো করেছেন, অত্যন্ত চিন্তিত উপদেষ্টা মহোদয়েরা। 2 দিন পরই তো ঢাকায় এসে ওনাদের সাথে সাক্ষাৎ হয়। পার্বত্য চট্টগ্রাম নিয়ে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা একটা কথা বলে ফেলেছেন, আদিবাসী। এই বিষয়টা নিয়ে আমরা ওনার সাথে আলাপও করেছি। তথ্য উপদেষ্টা নাহিদ সাহেবের সাথেও অনেকেই বোধ আমাকে দেখেছেন, ওনার সাথেও প্রায় 1.5 ঘন্টা বৈঠক করে আদিবাসী এই শব্দটা বলার কারণে আমি এটা ওনাদের কাছে বলেছি যে এটা আপনি আঘাত করেছেন আমাদের পার্বত্য চট্টগ্রামে আমরা যারা সেখানে রয়েছি। আমি তো এতটুকু বলেছি যে আপনারা যে পাহাড়ি অপাহাড়ি এই শব্দটা তো আমার মনে হয় দ্বিধা বিভক্তি করার জন্য যথেষ্ট। আমরা সবাই পার্বত্য চট্টগ্রামেরই অধিবাসী। পার্বত্য চট্টগ্রামে আমরা যারা আজকে বসবাস করছি,
চাকমারা মারমারা যেমন হাজার বছর ধরে বাঘ ভাল্লুক পরিবেশের সাথে যুদ্ধ করে সেখানে বসবাস করেছে, আমাদের যারা বাঙালি আমরা যারা রয়েছি মুসলমান হিন্দু, তারাও তো হাজার বছর ধরে, আমি সম্মানিত বর্তমান উপদেষ্টাদের কাছে বলেছি যে হাজার বছর ধরে তারাও বাঘ ভাল্লুক চাষাবাদ সংগ্রাম করেই সেখানে তো টিকে রয়েছে। তা আপনারা তাদেরকে আবার বিশেষ জাতি বলবেন, পাহাড়ি জাতি বলবেন, আর আমাদেরকে অপাহাড়ি বলবেন, এটাতেই তো প্রথম আঘাতের মাধ্যমে আমাদেরকে নিঃশেষ করা হচ্ছে। এই জন্য আমি স্পষ্টভাবে বলেছি, আমাদের সম্মানিত খনিজ, গ্যাস, বিদ্যুৎ, সড়ক এবং আমাদের সেতু মন্ত্রী আমাদের সম্মানিত ফজল কবির কান্তি চট্টগ্রাম সার্কিট হাউসেও বলেছি, এখানেও বলেছি যে পার্বত্য চট্টগ্রামের সমস্যা যদি সমাধান না করেন তাহলে আপনারা চট্টগ্রামও কিছুদিনের মধ্যেই এমন সমস্যা বিরাজ করবে যে আমরা টিকে থাকাটা বড় কষ্টকর হয়ে যাবে। ইনসার্জেন্সি একটা কর্মসূচি এই চট্টগ্রাম সহ পার্বত্য চট্টগ্রাম এই অঞ্চলটাতে সৃষ্টি হবে। তো আমি আজকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছে, আমি বক্তব্য না রেখে ইতিহাস সবার যারা আছে সবার সাথে যারা বক্তব্য রেখেছেন তাদের সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এখানে গবেষক আছেন, অধ্যাপক আছেন, সাংবাদিক আছেন, আইনজীবী আছেন। এখন আমাদেরকে কিভাবে পার্বত্য চট্টগ্রামটা আমরা বাঁচাবো সেই পদক্ষেপ নেওয়া উচিত। এই জন্য প্রথম যে কাজটা করা দরকার সেটা হলো যে সম্মিলিতভাবে আজকে যেভাবে করে আজকে একটা প্রোগ্রাম করেছেন, এটার মেসেজ তো অবশ্যই আমাদের সম্মানিত উপদেষ্টা মহোদয়ের কাছে অবশ্যই যাবে। আমি হয়তো আজকে তো থাকতে পারবো না, চলে যাব, দুই একদিন পরে আসবো। আমাদের সম্মানিত বিশেষ করে গ্যাস, খনিজ, বিদ্যুৎ প্রতিমন্ত্রী, উনি তো আদানির সাথে বিদ্যুতের যে চুক্তি হয়েছে সেটির ব্যাপারে যে পদক্ষেপ নিয়েছে, এটা তো স্বাধীনতার 53 বছরে কোনো সরকার নিতে পারে নাই। আপনারা বর্তমানে ইন্টেরিয়াম কমান্ডারির ব্যাপারে হয়তো আপনাদের মধ্যে অনেকেই হয়তো অনেক কিছু ব্যাপারে গ্যাপ রয়েছে। বর্তমান 120 দিনের মধ্যে ডক্টর ইউনূস সাহেবের সরকারে যেই পদক্ষেপগুলো নিয়েছে 53 বছরের কোন সরকার এই পদক্ষেপগুলো নিতে পারে না। বিদ্যুতের ব্যাপারে বলেন, পানির ব্যাপারে বলেন, ভারতের বাণিজ্যের চুক্তির ব্যাপারে বলেন, জাতিসংঘের মধ্যে ডক্টর ইউনূস সাহেব, আমার সম্মানিত একজন অধ্যাপক, ভাইয়া আপনার নামটা কি যে আপনি হ্যাঁ জাকির হোসেন, অত্যন্ত সুন্দর বক্তব্য রেখেছেন। আপনাদের মতো যারা আছেন এবং আরো অন্যান্য বিজ্ঞজনরা আছেন, যারা মুজাহিদ সাহেব আছেন, আরো অন্য যারা আছেন, তারা ইমিডিয়েটলি বসেন। আমার পরামর্শ হলো প্রধান উপদেষ্টার সাথে আপনারা পেশেন্ট হিয়ারিং অর্থাৎ ডায়লগ 2 ঘন্টার জন্য, কারণ ওনার কাছে অনেক কিছু গ্যাপ আছে, ফজল কবির খান সাহেবের সাথে অনেক গ্যাপ আছে। ওনারা পার্বত্য চট্টগ্রামের ব্যাপারে, আমি আমার মতো নগণ্য একজন রাজনৈতিক কর্মী 18 বার বৈঠক করার পরেও ইন্ডিয়াতে শরণার্থী আনার কমিটিতে, যেটা আমাদের চৌধুরী সাহেব জানে, আমরা প্রায় 7টা জনসভা করেছি, শরণার্থীদেরকে নিয়ে এসেছি। তো এই সমস্যাটা অত্যন্ত গভীর। আপনারা মনে করবেন না এটা আমাদের ন্যাশনাল প্রবলেম, না, এটা একটা ইন্টারন্যাশনাল প্রবলেম এবং ইন্টারন্যাশনাল সাবজেক্ট। এই সাবজেক্টের সাথে জড়িত রয়েছে জাতিসংঘ এবং এই সমস্যার সাথে বাংলাদেশের পাহাড়ের এখানে একজন বলেই ফেলেছেন যে ওরা সব খ্রিস্টান হয়ে যাচ্ছে। তো ওরা খ্রিস্টান বানাইতে পারলে আপনারা কেন পাচ্ছেন না? তো আপনারা যে পাচ্ছেন না সেটার ব্যাপারেও তো সরকারের নলেজে কিছুই নাই। এই বিষয়টা আমি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, আপনারা তো সবাই স্বীকার করবেন, বাংলাদেশে আমার মনে হয় নোবেল বিজয়ী বিশ্বের শ্রেষ্ঠতম মানুষ হিসেবে 82 বছর বয়সে 120 দিনে যেই পদক্ষেপগুলো গ্রহণ করেছে, ওনার কাছে আপনারা সবাই বিজ্ঞজন 10-12 জনের একটি ডেলিগেট গিয়ে ওনার কাছে ভালো করে যদি আমরা বোঝাতে পারি এবং ওনাকে ফাইলটা যেহেতু উনি জাতিসংঘ ডিলে করে জাতিসংঘে যে বক্তব্যটা রেখেছেন, এটা তো আপনারা সবাই জানেন। আমার মনে হয় অনেক রাষ্ট্রপতি ছিল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরে জাতিসংঘের মধ্যে আমার মনে হয় ডক্টর ইউনূস যা ভাষণ দিয়েছে অতীতের কোন রাষ্ট্রপ্রধান এই ভাষণ দিতে পারে নাই এবং দেয় না। জাতিসংঘে
আপনাদের এই বক্তব্য শেষের দিকে আদিবাসীর এই উনি অবশ্য আদি শব্দ ইউজ করে নাই, পার্বত্য চট্টগ্রামের ইনসার্জেন্সি, অর্থাৎ সেখানে অস্ত্রধারী যে বসবাস করছে, এটা তো জাতিসংঘ উনি তুলে ধরেছে। এটা তো আমাদের জন্য বিরাট পাওনা। আপনার 18 বছরের প্রধানমন্ত্রী জাতিসংঘের মধ্যে 2বার বক্তব্য রেখেছে, শুধু কি রাজাকার, আলবদর, সন্ত্রাসী, মৌলবাদ এরাই দেশটাকে খেয়ে ফেলতেছে। একমাত্র ব্যক্তি ডক্টর ইউনূস আজকে ন্যাশনালকে ঐক্যবদ্ধ করার জন্য উনি অতীতে 53 বছরের কোনো একবারও দেখেছেন যে জাতীয় ঐক্যের জন্য বৈঠক? আজকে ডক্টর ইউনূস সাহেব সেটা করেছেন। এই জন্য পার্বত্য চট্টগ্রামে আপনারা আমাদের বান্দরবন জেলা আমির সাহেব তো দাবি দিয়ে ফেললেন 10টা, ভাই দাবি কার কাছে দিচ্ছে? এখন এই দাবি দিয়ে তো কোনো কাজ হবে না। আপনারা ইমিডিয়েটলি সম্মানিত জেলা আমিরেরা আছেন এবং আপনার অভিজ্ঞজনরা আছেন, অনেকে আলোচনা করেছেন ইমিডিয়েটলি। অর্থাৎ আমি বলবো যে আজকে মাত্র কত তারিখ? আজকে 7 তারিখ। এই মাসের মধ্যেই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আপনারা একটা বৈঠক চান, বৈঠক করে ওনার কাছে বক্তব্যগুলো তুলে। আর 2 নম্বরে পার্বত্য চট্টগ্রামে আপনারা যে যতই বলুন না কেন, ইন্টারন্যাশনালি এটা একটা ইনসার্জেন্সি, অর্থাৎ ইন্ডিয়ার সশস্ত্র ক্যাডারদের সেইখানে বিশাল একটি পাহাড় গড়ে উঠেছে এই পার্বত্য চট্টগ্রাম। এই জন্য এই বিষয়গুলো এখনো আমাদের উপদেষ্টা মহোদয়রা জানে না, এগুলো আমাদেরকে তুলে ধরতে হবে। এরপরে আপনারা যেটা বলেছেন সেনা ক্যাম্প স্থাপন, এটা কোনো বিষয়ে আপনি আমাদের চৌধুরী সাহেবের নাম তো আগের ডিউসির কাছে আমি নিজেই দিয়েছি, বা আমাদের রাঙ্গামাটি জেলা আমির সাহেব আপনার নামও নিজে পাঠিয়েছেন। আর আমাদের পৌরসভার চেয়ারম্যানের ব্যাপারে অলরেডি বৈঠকও হয়েছে, বাঙালিদেরকে দেওয়ার জন্য চাচ্ছে। কিন্তু আমরা তো সেনা বাহিনীর ক্যাম্পগুলো যে প্রত্যাহার হয়েছে এটা এস্টাবলিশ করার জন্য কি আমরা আজ পর্যন্ত আজকে ইন্টেরিয়াম গভর্নমেন্টের কাছে কোনো দাবি দিয়েছি? সেনাবাহিনীরও তো চাচ্ছে সেখানে ক্যাম্প করার জন্য, ইন্টারন্যাশনাল চাপের কারণে ওরা ক্যাম্পগুলো বন্ধ। এই জন্য আমি বলবো ইন্টেরিয়াম গভর্নমেন্টকে আপনারা প্রাণ দিয়ে ডিজাইন করে আপনারা বান্দরবন, খাগড়াছড়ি এবং রাঙ্গামাটি এখানে যেখানে যেখানে ক্যাম্প করা দরকার আমাদেরকে অবশ্যই সেনাবাহিনী রাজি আছে, জিওসি মহোদয়রা রাজি আছে, ব্রিগেডেরা রাজি আছে। আপনারা দাবি দিবেন, অবশ্যই ক্যাম্প সেখানে স্থাপন হবে। আর সেনাবাহিনীর ক্যাম্প স্থাপন হলে আমরা যারা অনিরাপদ আছি তারা সেখানে ইনশাআল্লাহ নিরাপদ হয়ে যাব। আমি আর বেশি বক্তব্য না রেখে শুধু এতটুকু বলবো যে আপনারা যে সমস্ত দাবিগুলো দিচ্ছেন, 1997 সালের শান্তি চুক্তি, এই শান্তি চুক্তির অধীনে এই চুক্তি থাকা অবস্থায় যেহেতু জাতিসংঘ আছে, মিডিয়াগুলোতে এই চুক্তি থাকা অবস্থায় আমরা আমাদের কোনো অধিকার সেখানে প্রতিষ্ঠিত করতে পারবো না। এই জন্য এই চুক্তি বাতিলের জন্য আপনাদেরকে ঐক্যবদ্ধভাবে ইন্টেলেকচুয়াল ফাইট আপনাদেরকে করতে হবে। আমি আপনাদেরকে সংগ্রাম করতে বলবো না, ইন্টেলেকচুয়াল একটা ফাইট আপনাদেরকে দিতে হবে, যেই ফাইটের আওয়াজটা জাতিসংঘ পর্যন্ত যেন পৌঁছে যায়। আজকে আপনারা আয়োজন করেছেন, আসলে আমি তো একটা মেসেজ প্রথমেই দিলাম, চট্টগ্রাম পর্যন্ত এখন হুমকির মুখে। আর বর্তমান সরকারকে যে অস্থিতিশীল করতে চাচ্ছে এবং যারা করতে চাচ্ছে, আমরা সিনিয়র ব্যাপারে শেখ হাসিনা যদি বিবৃতি দেয় তাহলে আপনারা বুঝতে পারেন যে ওনারা কতটুকু ষড়যন্ত্রের আমাদের দেশের বিরুদ্ধে শুরু করে দিয়েছে। অলরেডি তো আমাদের সাবেক প্রধানমন্ত্রী বলতেছে, এই দিক থেকে একজনে ফেসবুকে বলতেছে, আফা আপনি যে বাংলাদেশে নাই, সমস্ত মানুষ এখন কাঁদতেছে আর বাংলাদেশ অন্ধকার হয়ে গেছে। আর আমাদের সাবেক প্রধানমন্ত্রী তো এমনও ফুলনি, ওই কথা শোনার পরে এমন ফুলা ফুলছে, ওইটা বলতেছে তোমরা চিন্তা করো না, আমি একদম বর্ডারের কাছাকাছি আছি, যে কোনো সময় ছট করে ঢুকে পড়ছে। তো আমিও চট্টগ্রামের অবশ্য উপদেষ্টারও আমার এই বক্তব্যটা খুব অ্যাকসেপ্ট করেছে। আমিও বলেছি আমরা 18 কোটি মানুষ আছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আছে, তরুণ ভাইয়েরা আছে, আপনি ছট করে ঢুকবেন,
আমরা ফট করে ধরবো। ওই যে পদ্মা নদীর যে ব্রিজ দিয়েছেন সেই ব্রিজ থেকে এমন ভাবে পানিতে ডুবাবো 7 বার, ডুবাই আপনার কাশিমপুর কারাগারে নেব। আর মৌলানা মতিউর রহমান নিজামীকে যে ফাঁসির মঞ্চে আপনি তুলেছিলেন, রশি এনেছিলেন, সেই ফাঁসির মঞ্চে রশি দিয়ে বাংলার মানুষ বিচারের মাধ্যমে আপনাকে ফাঁসি দেবে। তো আমি একটা আশার কথা বলবো ইয়াকুবুল চৌধুরী সাহেবের কাছে, সেটা হলো যে আজকেও সকাল আমি আসতেছি সারজিজ আর হাসনাত আব্দুল্লাহ, তো দুইজনে সেখানে গেছে, বলতো আঙ্কেল কোথায়? তো আমি যে এয়ারপোর্টে, আমার তো আসলে এয়ারপোর্টে দরজা বন্ধ করে ফেলেছিল, তারপরে কোন রকমে খুলে তারপরে তারা আমাকে ফ্লাইটে করে নিয়ে আসছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই চেতনা এবং তাদের মধ্যে যে বিপ্লবের আগুন, বিশেষ করে সাইফুল ইসলাম আলিফের হত্যার পর ওরা যেইভাবে করে বর্তমানে তাদের মধ্যে যেই বিপ্লবী স্পৃহার সৃষ্টি হয়েছে, এই জন্য পার্বত্য চট্টগ্রামের এই বিষয় নিয়ে আমাদের বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে ইমিডিয়েটলি আপনাদেরকে বসতে হবে এবং বসেই তাদের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের সমস্যাগুলো ন্যাশনালি আমাদেরকে প্রচার করতে হবে। আপনাদের প্রচার অনেক হয়েছে, এখন আমাদের কথা মানুষ বিশ্বাস করে না, বিশ্বাস করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ হাসনাত আব্দুল্লাহর কথা, নাহিদের কথা, সারজিদের কথা, এদের কথাই জনগণ এখন বিশ্বাস করে। এই জন্য আমার সর্বশেষ পরামর্শ হলো ইমিডিয়েটলি তারা আজকে চট্টগ্রাম গেছে,